Oh shit. আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমি আসলে বুঝতেই পারিনি যে আমার আসলে লাইভ অফ হয়ে গেছে। কিভাবে অফ হয়ে গেছে তাও বুঝতে পারিনি। মাত্র বুঝতে পারলাম যে আমার লাইভটা আসলে অফ হয়ে গেছে। এক্সট্রিমলি সরি। সবাই একটু কষ্ট করে আবার একটু ক্লাসে জয়েন দিব ভাইয়ারা। শিট। আমি আসলে 15 মিনিট ধরে হুদাই লেকচার দিচ্ছিলাম, বুঝতেই পারি নাই যে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে অফ হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটু আবার একটু কষ্ট করে হচ্ছে ভাইয়ারা করো, ক্লাসে জয়েন করো। আমরা হচ্ছে এখনই ক্লাসটা শুরু করে দিব। ওকে। ওকে ডান। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি হয়েছিল আমি আসলে বুঝতে পারতেছি না কি হয়েছিল। আমি জাস্ট বক 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 করতেছিলাম। থ্যাংক ইউ ভাইরা। আমি আসলে বক 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 করতেছিলাম 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 15 মিনিট লেকচার দিয়েছি। দেওয়ার পর আমি দেখলাম আমার লাইফ চলতেছে না। কেন চলতেছে না বুঝতে, কারেন্ট ছিল, সবকিছু ছিল, বাট কেন চলতেছিল না আমি বুঝতে পারিনি। হুদাই 15 মিনিট লেকচার দিলাম, নিজেই নিজেকে পড়াইলাম। ঠিক আছে। আচ্ছা, প্রবলেম নাই ভাই, আবার শুরু করেন। হ্যাঁ ভাই, এখনই শুরু করতেছি, কোনো সমস্যা নেই। এক্সট্রিমলি সরি ভাইরা, আমি আসলে বুঝতে পারিনি লাইভ যে চলতেছে না, আমি সেটাই বুঝতে পারিনি। ঠিক আছে, সেটাই আমি বুঝতে পারিনি। সাকসেস কোচিং এর প্রিমিয়াস থেকে ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম। আচ্ছা, আমি সেটাই বুঝতে পারিনি। আমি হচ্ছে আমার মতো বকবক করছিলাম। 15 মিনিট বকবক করার পর আমি দেখলাম যে আমার হচ্ছে ক্লাস চলতেছে না। কেমনটা লাগে বলো তখন? আচ্ছা, আমি জাস্ট একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবে, আমরা এক্ষুনি ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, জাস্ট আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, 30টা সেকেন্ড সময় আমাকে একটু দাও। আমি জাস্ট ক্লাসটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে ডান। আচ্ছা, স্টার্ট করে দিন ভাইয়া, সমস্যা নেই। ওকে ওকে ভাইয়া, চলো চলো চলো, আমরা এখনই শুরু করে দিচ্ছি ভাইয়া। আমরা আজকে ন্যারেশনের সেকেন্ড পার্টটা পড়বো। আমরা গত ক্লাসে ফার্স্ট পার্ট পড়েছিলাম, আজকে আমরা হচ্ছে ন্যারেশনের বাকিটুকু পড়বো ইনশাল্লাহ, এবং এমন ভাবে পড়বো আমরা যেন ন্যারেশন নিয়ে আমাদের আজকের পর থেকে আর কোনো প্রবলেম না থাকে। চলো, আমাদের এমনি দেরি হয়ে গেছে, আমরা আবার শুরু করে দিই। আবারও এক্সট্রিমলি সরি, ক্লাসটা আসলে কেটে গেছিল। কেন কেটে গেছিল জানি না, কিভাবে কেটে গেছিল তাও জানি না। 10 মিনিট লেকচার দিয়ে ফেলছি, তারপরে দেখি লাইভ নাই। তারপরে দেখি লাইভ নাই। আহ নিজে ইয়ে হয়ে গেছি, মানে অবাক হয়ে গেছি। ঠিক আছে, আমি অবাক হচ্ছিলাম, কিছু দেখাচ্ছে না কেন, কিছু শো করতেছে না কেন, কি হয়েছে না হয়েছে বুঝতে পারিনি। তো সবাই একটু ক্লাসটা জয়েন শেয়ার করে ফেলবো ভাইয়ারা। আচ্ছা ভাই, কোনো প্রবলেম আছে ধরার চেষ্টা করো, যতটুকু পারো ভাই ধরার চেষ্টা করো। এবং যারা গত ক্লাসটা করি না, চেষ্টা করবা গত ক্লাসটা একটু করে নেওয়াটা হচ্ছে বেটার। আর একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিও ভাইয়ারা, আমি তাহলে খুশি হবো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। যেহেতু আমরা ক্লাসটা আবার শুরু করেছি, তোমার অনেক ফ্রেন্ডরা হয়তো প্রথমবার করতেছিল বাট এখন হারাই গেছে, তো তাদেরকে একটু শেয়ার করে দিও বা তাদেরকে একটু মেনশন করে দিও, তারা যেন আবার ক্লাসে চলে আসে। তারা যেন সবাই আবার ক্লাসে চলে আসে, তাদেরকে আবার একটু জানাই দেই, এই বন্ধু আবার ক্লাস শুরু হয়েছে শুরু হয়েছে শুরু হয়েছে, সবাই চলে আসে। চলো আমরা শুরু করি। আমরা আজকে পড়বো হচ্ছে ন্যারেশনের সেকেন্ড পার্ট। ন্যারেশনের ফার্স্ট পার্টে আমরা কিছু জিনিস পড়েছিলাম, বেসিক জিনিস। আমি আবার একটু মনে করাই দিই। আমরা পড়েছিলাম আমরা যে কোনো ন্যারেশন করতে গেলে বেসিক্যালি 3টা বেসিক কাজ করতে হয়। একটা হচ্ছে পার্সন পরিবর্তন, একটা হচ্ছে টেন্স পরিবর্তন, একটা হচ্ছে ওয়ার্ড পরিবর্তন। পার্সন পরিবর্তনটা কি? এই যে পিছনে লেখা আমি বলেছিলাম যে ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সন সবসময় নিজেকে ফলো করে। তারপরে আমরা টেন্স পরিবর্তন পড়েছিলাম গত ক্লাসে, আমি আবার একটু মনে করাই দিই। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
আর পাস্ট ইনডিফিনিট থাকলে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা টেন্সের কোনো কি হয় না, ওয়ার্ড পরিবর্তন হয় না বা টেন্স পরিবর্তন হয় না। আমরা মনে রাখবো এগুলো বেসিক জিনিস, আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপরে আমরা কিভাবে টেন্স পরিবর্তন করতে হয় সেগুলো শিখেছিলাম। তারপরে আমরা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পড়েছিলাম এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পড়েছিলাম। যারা যারা গত ক্লাসটা করে নাও করোনি তাদেরকে আমি একটু জাস্ট মনে করাই দিচ্ছি। আমরা পড়েছিলাম যে অ্যাসারেটিভ ন্যারেশনে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড অথবা টোল্ড কে বসাইতে হয়, আরেকটা হচ্ছে ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট কে বসাইতে হয়। যখন আমরা অবজেক্ট থাকে তখন আমরা টোল্ড কে বসাই, যখন আমাদের প্রথম দিকে অবজেক্ট না থাকে তখন আমরা সেইড কে বসাই। শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই। একটু শেয়ার করে দিও ভাই, যেহেতু আমাদের ক্লাসটা আবার শুরু করতে হয়েছে, অনেকে হারাই গেছে বা অনেকে বুঝতে পারতেছিল না যে ক্লাস কেন চলে না বা কেন কি হয়েছে চলতে বুঝতে পারে না, তাই অনেকে হারাই গেছে। একটু শেয়ার করে দিবা, তোমার বন্ধুরাই যেন আবার ক্লাসে চলে আসতে পারে। সবাইকে নিয়ে মিলেমিশে আমরা একটি অসাধারণ ক্লাস করবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ডাইনামিক থেকে ওয়েলকাম ভাইয়া। ইয়েস ম্যান। ওকে, তারপর আমরা ইন্টারোগেটিভ ন্যারেশন পড়েছিলাম গত ক্লাসে, যে ইন্টারোগেটিভ ন্যারেশনে আমাদের রিপোর্টিং ভার্ব বসে হচ্ছে আস্কড, এবং ডাব্লিউএইচ ওয়ার্ডের পরিবর্তে হয় আমাদের বসে ডাব্লিউএইচ ওয়ার্ড, কি বলতেছি, ইনভার্টেড কমার পরিবর্তে হয় আমাদের বসে ডাব্লিউএইচ ওয়ার্ড, না হলে ইফ। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড কে বসাই, না থাকলে ইফ কে বসাই। এইটা আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের ক্লাস শুরু এইখান থেকে। আজকে আমরা শিখবো হচ্ছে ইম্পারেটিভ ন্যারেশন থেকে। খেয়াল করবা, শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ইম্পারেটিভ ন্যারেশন থেকে আজকে আমরা শিখবো। এখন ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে ইম্পারেটিভ ন্যারেশনটা কোথায় করতে হবে, ইম্পারেটিভ ন্যারেশনটা কি অ্যাকচুয়ালি। খেয়াল করবো, ইম্পারেটিভ ন্যারেশনটা করতে হয় যখন আমাদের সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ। খেয়াল করবা, এবার ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? ইম্পারেটিভ সেন্টেন্সটা যেই সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, তাই না? যেই সেন্টেন্সে সাবজেক্ট থাকে না সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। খেয়াল করবো, যেই সেন্টেন্সে ভাইয়া সাবজেক্ট থাকে না, ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ তারেক ভাইয়া। তাহলে যেই সেন্টেন্সে সাবজেক্ট থাকে না তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমরা দেখবো পরের অংশে, আগের অংশ না, পরের অংশে ইম্পারেটিভ, সাউন্ড নাই কেন? সাউন্ড আছে তো ভাইয়া, সাউন্ড আছে ভাইয়া। খেয়াল করবো, যখন আমরা দেখবো আমাদের পরের অংশে ইম্পারেটিভ সেন্টেন্স আছে তখন আমরা ইম্পারেটিভ ন্যারেশনটা করব। এবার আমরা জানি ন্যারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রথম পার্ট আর একটা হচ্ছে পরের পার্ট। প্রথম পার্টে আমাদের এই ভার্বগুলা বসাইতে হয়, যেমন অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, প্রপোজড। এইখানে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে কি বসাইছিলাম? অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা বসাইছিলাম সেইড এবং টোল্ড। ইন্টারোগেটিভ আমরা কি বসাইছিলাম ভাইয়া? ইন্টারোগেটিভ আমরা বসাইছিলাম হচ্ছে আস্কড, তাই না? এবার ইম্পারেটিভে আমাদের অনেকগুলা বসে, যেমন আদেশ করলে অর্ডারড বসে, উপদেশ দিলে অ্যাডভাইসড বসে, অনুরোধ করলে রিকোয়েস্টেড বসে, আর প্রস্তাব দিলে প্রপোজড বসে। এইটা হচ্ছে আমাদের প্রথম অংশের ভার্ব, আমরা খেয়াল করব। আর পরে আমরা খেয়াল করব ইনভার্টেড কমা উঠে গিয়ে বা ইনভার্টেড কমার পরিবর্তে হয় আমাদের বসবে টু, না হলে আমাদের নট টু। যদি সেন্টেন্স হয় অ্যাফার্মেটিভ তাহলে টু, যদি আমাদের সেন্টেন্স হয় নেগেটিভ তাহলে নট টু। যেমন খেয়াল করো, I said to him open the door. দেখো তো ভাইয়া আমাদের সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? ওপেন দিয়ে শুরু হয়েছে। যখন কোন সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। কি অবস্থা ল্যাংজাই খুমি? আচ্ছা, খেয়াল করবো, তাকে আমরা কি বলি ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এই ইম্পারেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা দেখবো প্রথম অংশের মধ্যে ভার্বটা কোনটাকে বসানো যায়। দেখো, আমি তাকে বলেছি দরজাটা খোলো। এখন দরজাটা খোলো আমরা কিভাবে বলি? অবশ্যই আমরা আদেশ করি, আর আদেশ দিলে আমাদের আস্কড হয় না, আদেশ দিলে আমাদের হয়েছে ভাই অর্ডারড। আর অর্ডারের পরে কখনো টু হয় না ভাইয়া, মনে রাখবা। টুটা শুধুমাত্র সেইডের সাথেই বসে, আর কারোর সাথে টু বসে না। আর টু প্রপোজডের সাথে বসে, প্রপোজড এবং সেইড ছাড়া আর কারোর সাথে টু বসে না। কথা বুঝতে পেরেছো? তাহলে আই অর্ডারড হিম। এবার ইনভার্টেড কমার পরিবর্তে আমি বলেছিলাম হয় বসবে টু, না হলে নট টু। যেহেতু আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ওপেন দ্য ডোর, তাই আমাদের বসবে শুধুমাত্র টু, আর কিচ্ছু করার দরকার নাই। I ordered him to open the door. I ordered him to open the door, আর কিছু আমার করার দরকার নাই। কথা বুঝতে পেরেছো? বাকিটা যেমন আছে তেমনই থাকবে। আবার পরেরটা দেখো, the teacher said to students don't tell a lie. টিচার তার ছাত্র ছাত্রীদেরকে বলতেছে, কি বলতেছে? মিথ্যা কথা বলো না। কারণ টিচার এই যে তার ছাত্র ছাত্রীদেরকে বলতেছে মিথ্যা কথা বলো না, এটা কি ভাই উপদেশ না? অবশ্যই এটা একটা উপদেশ। আর আমরা জানি কেউ যখন উপদেশ দেয় তখন আমরা অর্ডার বসে না, তখন আমরা কি বসে ভাইয়া? অ্যাডভাইসড। তাহলে আমরা এখানে সেইডের পরিবর্তে কি বসাবো? অ্যাডভাইসড। দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস। টিচার ছাত্রছাত্রীদেরকে কি করেছে? পরামর্শ দিয়েছে। এইবার ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু আমাদের আছে ডন্ট, ভাইয়া ডন্ট কি নেগেটিভ না? আমরা পড়েছি অ্যাফার্মেটিভ হলে টু,
নেগেটিভ হলে কি হবে নট টু, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে নট টু টেল এ লাই, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস নট টু টেল এ লাই। তাহলে অ্যাফার্মেটিভ থাকলে শুধু টু, আর নেগেটিভ থাকলে আবার কি হবে নট টু। ভাই গত ক্লাসের পড়াগুলো আবার আজকের ক্লাস শেষে একটু বুঝাই দেন। আগেই তো বলে দিছি, ক্লাস শুরু করার আগেই তো বুঝাইলাম, আগে তো এটা রিকল করাই দিলাম না, আগের গুলো রিকল করে দিয়ে তারপরে তো এটা শুরু করেছি ভাইয়া, আগে এগুলো রিকল করে দিয়ে তারপর শুরু করেছি, কথা বুঝতে পারছো? আচ্ছা, যদিও ন্যারেশনটা একটা ক্লাসে নিলে বেশি বেটার হইতো, কারণ ধরতে সুবিধা হইতো, যেহেতু দুইটা ক্লাসে তারপর আমি আমার মনে হয় একটু মনোযোগ দিলে ধরতে পারবা। তাহলে খেয়াল করবা, তাহলে অ্যাফার্মেটিভ থাকলে ভাইয়া টু, নেগেটিভ থাকলে কি হবে নট টু। এইটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ ন্যারেশন। এবার খেয়াল করো অপটেটিভ ন্যারেশন। হোয়াট ইজ অপটেটিভ ভাইয়া? অপটেটিভ মানে হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। খেয়াল করবা কি সূচক বাক্য ভাইয়া? প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য ওই যে আমরা কোনটা বলি ভাইয়া? প্রার্থনা সূচক বাক্য আমরা যখন কোনো কিছু চাই, আল্লাহর কাছে চাই, তাই না? এটাকে আমরা বলি প্রার্থনা সূচক বাক্য। এখন এই প্রার্থনা সূচক বাক্যের ক্ষেত্রে বা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব বসে হয় প্রেইড না হলে উইশড। খেয়াল করবা আমরা অ্যাসারেটিভে কি বসাইতাম? সেইড অথবা টোল্ড, ইন্টারোগেটিভে আস্কড, ইম্পারেটিভে রিকোয়েস্টেড, তারপর হচ্ছে অ্যাডভাইসড, অর্ডারড, এগুলা। আর অপটেটিভে আমাদের কি বসবে? প্রেইড অথবা উইশড। আর ইনভার্টেড কমা উঠে গেলে বসে যাবে দ্যাট। এটা একেবারে অ্যাসারেটিভের মতো। আমাদের ইনভার্টেড কমা উঠে গেলে কি বসে যাবে ভাইয়া? দ্যাট বসে যাবে। যেমন তুমি খেয়াল করো, ব্রাদার সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। যেহেতু সে প্রার্থনা করেছে, আর প্রার্থনা করলে আমাদের আর সেইড বসে না, আমাদের কি বসে ভাইয়া? উইশড অথবা প্রেইড, উইশড অথবা প্রেইড। এইবার দেখো ইনভার্টেড কমার পরিবর্তে কে বসে গেছে? দ্যাট। একেবারে অ্যাসারেটিভের মতো ইনভার্টেড কমার পরিবর্তে কে বসে যাবে? দ্যাট। তাহলে কি দাঁড়ালো? ব্রাদার উইশড দ্যাট, ব্রাদার উইশড দ্যাট। ভাইয়া লেটাস দিয়ে সেন্টেন্স শুরু হলে কি হবে? আচ্ছা আচ্ছা, ওটাও দেখাবো না, সমস্যা নেই, খেয়াল করবো। তাহলে ব্রাদার উইশড দ্যাট আল্লাহ মে আল্লাহ ব্লেস ইউ। আমি বলেছিলাম যখন আমরা ন্যারেশন করে ফেলবো ভাইয়া, ন্যারেশন করে ফেলার পরে সেটা অ্যাসারেটিভ হয়ে যাবে, সেটা আর ইন্টারোগেটিভ থাকবে না, বা ভার্ব কখনো সাবজেক্টের আগে থাকবে না। যখন আমরা একটা ন্যারেশন করে ফেলবো সেটার ক্ষেত্রে সবসময় আগে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। ভার্ব কখনোই সাবজেক্টের আগে আসতে পারবে না। দেখো এইখানে দেখো আমরা যখন সেন্টেন্সটা লিখছি ডিরেক্ট ন্যারেশনের মধ্যে ভার্ব আছে আগে, সাবজেক্ট আছে পরে, কিন্তু আমরা যখন ন্যারেশন করব তখন আমাদের সাবজেক্ট চলে আসবে আগে। তাহলে আগে মে না, আগে কে আসবে ভাইয়া? আল্লাহ। আর মেটা হচ্ছে প্রেজেন্ট, তার পাস্ট ফর্ম কি? মাইট। তাহলে আল্লাহ মাইট ব্লেস, ব্লেসের জায়গায় থাকবে। এবার ইউ আছে ভাইয়া, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে ভাইয়া সেকেন্ড পারসন। আর এই সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ফলো করে। কাকে ফলো করে ভাইয়া? অবজেক্ট। দেখো এই যে আমাদের প্রথম অংশ অবজেক্টটা কি আছে ভাইয়া? অবজেক্ট আছে মি। এই জন্য আমাদের ইউর পরিবর্তে কে বসে যাবে ভাইয়া? ইউর পরিবর্তে মি বসে যাবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম ভাইয়া মি বসে যাবে। ভাইয়া প্রেড দিলে হবে না? অবশ্যই হবে ভাইয়া, তাই বাসে দিকে অবশ্যই হবে ভাইয়া, হবে। আচ্ছা হবে ভাইয়া, হবে, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো আমাদের ইউটা সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তাই অবজেক্টে আছে মি, তাই আমরা ইউর পরিবর্তে কি বসাইছি? মি। তাহলে আমরা মনে রাখবো ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, আর সেকেন্ড পারসন কাকে ফলো করে ভাইয়া? সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। ভালো করে মনে রাখবো সেকেন্ড পারসন আমাদের কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে। ওকে, আই হোপ মিস করে ফেলবো কিছু। আচ্ছা, তারপর থেকে ধরার চেষ্টা করবে। আই হোপ আমরা আগেটুকু ধরতে পেরেছি। এবার আসো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। খেয়াল করবো এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটা? এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ সূচক বাক্য। যে বাক্য দেখলে আমরা আবেগ প্রকাশ করি। এখন আবেগটা হইতে পারে আনন্দদায়ক আবেগ, হইতে পারে কষ্টদায়ক আবেগ, হইতে পারে অন্য আবেগ। কোন একটা আবেগ প্রকাশ করা, অনুভূতি প্রকাশ করা, সেইটাকে আমরা বলি হচ্ছে তোমার আবেগ সূচক বাক্য, তাই না? তাহলে এই যে আমাদের আবেগ অনুভূতিকে প্রকাশ করা, যেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি, ওইটার ক্ষেত্রে আমাদের প্রথম অংশের ভার্ব হয় বসে এক্সক্লেমড উইথ জয়, না হলে এক্সক্লেমড উইথ সরো, না হলে এক্সক্লেমড উইথ ওন্ডার। তিনটা জিনিস। যদি সে কোনো কিছু দিয়ে খুশি হয়, কোনো কিছু দেখে খুশি হয়, তাহলে এক্সক্লেমড উইথ জয়। যদি সে কোনো কিছুতে কষ্ট পায়, তাহলে এক্সক্লেমড উইথ সরো। যদি সে কোনো কিছুতে অবাক হয়, তাহলে এক্সক্লেমড উইথ ওন্ডার। কথা হচ্ছে তিনটা জিনিস। তার আবেগ তিন রকমের হইতে পারে, হয় আবেগ হবে আনন্দের, না হলে আবেগ হবে কষ্টের, না হলে আবেগ হবে অবাক হয়ে যাওয়ার। বুঝতে পেরেছ? তাহলে যদি আনন্দের হয় তাহলে এক্সক্লেমড উইথ জয়,
যদি কষ্টের হয় তাহলে এক্সক্লেমড উইথ সরো, আর যদি আমাদের কি হয়, যদি অবাক হয় তাহলে কি হবে, এক্সক্লেমড উইথ অন্ডার। আর ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের বসে যাবে দ্যাট, এটা একেবারে অ্যাসারেটিভ এর মতো বসে যাবে কি ভাইয়া, দ্যাট। এইবার দেখো কি বলেছে, হি সেইড হুররা আই হ্যাভ ওন দ্য ম্যাচ, সে বলতেছে হুররা আমি ম্যাচটা জিতেছি। এবং এই যে তার কথাটা দেখি আমরা বুঝতে পারতেছি সে কি কষ্টে আছে, না ভাইয়া সে আনন্দে আছে, তাই না, হুররা আনন্দে আছে। আর আনন্দে হলে আমাদের কি হবে ভাইয়া, ভাইয়া শুধু এক্সক্লেম দিলে হবে না, না ভাইয়া এক্সক্লেমড এর সাথে এটাও দিও, তাহলে এক্সক্লেমড উইথ জয়, আনন্দে আছে তাই কি দিয়েছি ভাইয়া, এক্সক্লেমড উইথ জয়। এইবার ইনভার্টেড কমার পরিবর্তে ভাইয়া কি বসে যাবে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে যাবে, তাহলে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। কথা বুঝতে পেরেছো, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। ওকে, তারপরে দেখো আইটা হচ্ছে কোন পার্সন, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। আমরা গত ক্লাসে পড়েছিলাম ভাইয়া যে ফার্স্ট পার্সন কাকে ফলো করে ভাইয়া, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে। দেখো তো ভাইয়া সাবজেক্ট এখানে কে, সাবজেক্ট এখানে আছে হি, তাই আয়ের পরিবর্তে কে হয়ে যাবে, আয়ের পরিবর্তে হি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো। এইবার হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কথা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আই হ্যাভ ওন, বানানটা ভুল আছে, ওন, এটা হবে ওন, মানে ম্যাচটা জিতছে। কথা বুঝতে পেরেছো, তাহলে আই হ্যাভ ওন আছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা পড়েছি যে যদি আমাদের টেন্স থাকে প্রেজেন্ট পারফেক্ট সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। আবারও বলতেছি, যদি আমাদের টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট সেইটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ভাই লেটাস দিয়ে কিভাবে করবো এটা আসতেছি আসতেছি, মাইশা আমি তো এটা আসতেছি দেখাই দিব ভাই, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করবো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে ভাই আমাদের হ্যাড অন, খেয়াল করবা পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের হ্যাড অন, তাহলে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি হ্যাড অন দ্য ম্যাচ। খেয়াল করবা হ্যাভ অনের পরিবর্তে আমাদের কি হয়ে গেছে ভাইয়া, ভাইয়া আমি তো প্যাসেজে ন্যারেশনে সবসময় এক্সক্লেম দ্যাট দেই। আচ্ছা এক্সক্লেম দ্যাট দিলে এটা ভুল না লিজা, আমি যেটা বলি এটা ভুল না, লিজা না লিসা, লিসা, বাট কাহিনী হচ্ছে কোনো কোনো টিচার কেটে দেয়। কথা বুঝতে পেরেছো, সো হোয়াই শুড ইউ হ্যাভ টু টেক রিস্ক, তুমি রিস্কটা কেন নিবা ভাইয়া, কথা বুঝতে পারছো, যদি তোমার মার্কসটা কনফার্ম করা লাগে রিস্কে আমরা কেন যাবো ভাইয়া, আমরা একটু কষ্ট করে দিয়ে দিব পুরোটা। কথা বুঝতে পেরেছো। আচ্ছা হ্যাড হবে না, হ্যাঁ তানভীর ভাইয়া হ্যাড হবে, ভুলে হ্যাজ আসছে, এটা হ্যাড হবে। কথা বুঝতে পেরেছো, আমি লিখে দিয়েছি এটা হ্যাড হবে। তাহলে আমরা পড়েছি দুইটা জিনিস আমরা করেছি, একটা হচ্ছে আইটা ফার্স্ট পার্সন হিকে ফলো করেছে তাই আয়ের পরিবর্তে হি বসেছে, আরেকটা হচ্ছে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, খেয়াল করবা, আর প্রেজেন্ট পারফেক্টের পরিবর্তে আমাদের কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, তাই পাস্ট পারফেক্ট হ্যাভ অন না হয়ে আমাদের হয়ে গেছে হ্যাড অন। এইবার এই যে এই পুরাটা তোমাকে একসাথে মাথায় রাখতে হবে, এই পুরাটা হচ্ছে সব ন্যারেশনের সারবস্তু একসাথে। কথা বুঝতে পেরেছ, এইটা হচ্ছে পুরা সব ন্যারেশনের সারবস্তু একসাথে, এই বক্সটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। অ্যাসারেটিভ সেন্টেন্সে আমাদের প্রথম অংশের ভার্ব হয় বসে সেইড, হয় বসে সেইড না হলে আমাদের কি বসে টোল্ড, যদি অবজেক্ট থাকে সেইড না থাকলে টোল্ড। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে ভাইয়া, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। তারপরে দেখো ইন্টারোগেটিভে আমরা ভার্ব কি বসাই, আমরা ভার্ব বসাই হচ্ছে আস্কড, আর ইনভার্টেড কমা উঠে গেলে হয় ইফ না হলে ডাব্লিউএইচ ওয়ার্ড, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে আমাদের কি হবে ইফ। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অর্ডার্ড, উপদেশ, অ্যাডভাইসড, অনুরোধ করলে কি রিকোয়েস্টেড না হলে প্রপোজড, আর ইনভার্টেড কমার পরিবর্তে হয় টু না হলে নট টু, প্রার্থনা করলে প্রেইড এবং উইশড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এক্সক্লেমেটরিতে এক্সক্লেমেটরি জয়, সরো অথবা ওন্ডার, আর ইনভার্টেড কমা উঠে গেলে আমাদের কি বসে দ্যাট। ওকে, আচ্ছা এইটার আগে আমি আরেকটা এক্সেপশনাল জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের কয়েকজন একটু চিন্তা করতেছিলাম ভাই যদি লেটাস দিয়ে আসে তাহলে আমরা কি করব, খেয়াল করবো ভাইয়া, ভাই ভাবে না রে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিছিলাম। ওকে, আমাদের যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা করি, এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের লেটাস থাকলে আমরা কি করব, আমাদের লেটাসটা সাধারণত কোথায় থাকে ভাইয়া, লেটাসটা আমাদের সাথে থাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে মানে অবশ্যই আমাদের এমন একটা জিনিসকে ফলো করতে হবে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স। খেয়াল করবা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমাদের লেট দিয়ে করে, লেটাস সবসময় প্রস্তাব দেয়। কথা বুঝতে পেরেছ, এই জন্য আমাদের লেটাসের ক্ষেত্রে ভার্বকে বসাইতে হয় প্রপোজড, ভার্বকে কি বসাইতে হয় প্রপোজড। যেমন তুমি খেয়াল করো, হি সেইড লেট আস প্লে ফুটবল, খেয়াল করো
ধরো সে বলল হি সেইড লেট আস প্লে ফুটবল। খেয়াল করবো এইবার এইখানে আমরা যখন ন্যারেশনটা করতে যাব, খেয়াল করবো ন্যারেশনটা যখন করতে যাব, ফার্স্ট অফ অল যেহেতু লেটাস আছে তার মানে সে আমাকে প্রস্তাব দিয়েছে, কথা বুঝতে পেরেছো? তার মানে হি সেইড হবে না, কি হবে? হি প্রপোজড আস, ইনভার্টেড কমার পরিবর্তে, কথা বুঝতে পেরেছো? এইখানে আর আলাদা করে তোমার এখন কথা হলো যে যেহেতু এখানে ইনভার্টেড কমা আছে, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের যদি ইনভার্টেড কমা থাকে তাহলে সেই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা হয় বসাই টু, না হলে বসাই নট টু। কিন্তু লেটাসের ক্ষেত্রে আমাদের টু নট টু না বসে আমাদের সরাসরি দ্যাট বসবে। খেয়াল করবো আমাদের একে তো এখানে প্রপোজ হবে, সেকেন্ড হচ্ছে দ্যাট বসবে, কথা বুঝতে পেরেছো? তাহলে হি প্রপোজড, হ্যাঁ হি প্রপোজড, আর প্রপোজটার পরে টু বসে ভাইয়া, হি প্রপোজ টু আস দ্যাট, হি প্রপোজ টু আস দ্যাট। এবার এই যে আসটা, এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ভাইয়া উই, আর এই যে প্লে খেয়াল করবো এই প্লেটা হয়ে যাবে শুড প্লে, উই শুড প্লে ফুটবল। তাহলে এই যে লেটাস থাকলে তিনটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে প্রথম অংশের ভার্ব হবে প্রপোজড, মাঝখানে টু নট টু থেকে না থেকে হবে দ্যাট, আর ভার্ব হিসাবে এক্সট্রা করে শুডকে নিয়ে আসতে হবে। তাহলে লেটাসের ক্ষেত্রে আলাদা করে এক্সেপশনালি তোমাকে তিনটা জিনিস মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে ভার্ব হবে প্রপোজড, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট, আর এক্সট্রা করে ভার্ব হয়ে যাবে শুড, উই শুড প্লে ফুটবল। এখন এখানে তুমি শুড না বলে মাইট বললেও কোনো ভুল হবে না, উই মাইট প্লে ফুটবল। হি প্রপোজ টু আস দ্যাট উই মাইট প্লে ফুটবল, অথবা উই শুড প্লে ফুটবল, দুইটাই সঠিক। উই মাইট প্লে ফুটবল অথবা উই শুড প্লে ফুটবল, দুইটাই ভাই এখানে সঠিক। এবার আসো আমরা এইখানে একটু খেয়াল করি, আমাদের যেটা বলছিলাম যে কেউ যদি এক্সেপশনাল কিছু জিনিস মনে রাখতে হবে, কেউ যদি ইয়েস বলে তাহলে আমাদের হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কেউ যদি নো বলে তাহলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর কেউ যদি স্যার বলে তাহলে আমাদের হবে উইথ টু রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। এটা এক্সেপশনাল জিনিস, আমাদের প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের আলাদা করে লাগে। আমরা যদি ডিরেক্ট প্রপোজ টু দ্যাট দেই তাহলে হবে না, হবে লিসা, হবে, কোনো সমস্যা নেই। তোমরা যদি আমরা যদি সরাসরি অবজেক্ট না দিয়ে প্রপোজ টু আস না দিয়ে প্রপোজ টু দ্যাট দেই তাহলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা লেটস গো আউট ফর এ ওয়াক। আচ্ছা এটা কি বলতেছো ভাইয়া? আচ্ছা মাই শেডিং করতে দিছো ভাইয়া? করতে দিছো না একটু বলো, তাহলে করে দেবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে চলো, তাহলে আমরা এক্সট্রা করে কি মনে রাখবো ভাইয়া? যদি ইয়েস হয় তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর স্যার থাকলে আমাদের কি হবে? উইথ টু রেসপেক্ট এবং রেসপেক্টফুলি। এইবার চলো আমরা একটা ন্যারেশন করি, যেই ন্যারেশনটা আমাদের 2017 সালে সিলেট বোর্ডে আসছিল, কথা বুঝতে পেরেছো? সিলেট বোর্ডের ন্যারেশনটা আমরা করলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। কোশ্চেনটা কে করেছে? কোশ্চেনটা করেছে পেসার বাই। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা যেহেতু করেছে পেসার বাই, তার মানে শুরু হবে কি দিয়ে? পেসার বাই দিয়ে। এবং সে প্রশ্ন করেছে, খেয়াল করো সে কিন্তু দুইটা কি করেছে? প্রশ্ন করেছে। আর প্রশ্ন করলে আমাদের ভার্ব বসে হচ্ছে আক্সড। খেয়াল করবো, আচ্ছা সলভ করে দেন, আবার লিখে দেবো ভাই, সলভ করে দিচ্ছি। খেয়াল করবো আমাদের ভার্ব বসে হচ্ছে আক্সড। তাহলে এইবার সে কাকে আক্স করতেছে আমরা সেটা একটু খুঁজি। আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, সেড দ্য স্ট্রিট চাইল্ড। তাহলে এইখানে সে প্রশ্নটা করতেছে স্ট্রিট চাইল্ডকে। তাহলে আমরা এখানে পাইলাম দুইজন ব্যক্তি, একজন হচ্ছে ভাইয়া, আচ্ছা খেয়াল করবো একজন হচ্ছে ভাইয়া, আচ্ছা লিসা গুড মর্নিং, এগুলো থাকলে কিচ্ছু করো না, চেঞ্জ করো না, যেমন আছে তেমনই রাখো, চেঞ্জ করার দরকার নেই। কমপ্লেক্সিটিতে যাও না, সহজ করে আনসার করার চেষ্টা করবা, কথা বুঝতে পেরেছো? কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই। কেমন আছেন ভাই? তো ভালো আছি রবিউল। খেয়াল করবো তাহলে এখানে কথা বলতেছে পায়সার ভাই এবং তার সাথে আছে স্ট্রিট চাইল্ড, দুইজনের মধ্যে এখানে কথোপকথন। খেয়াল করো প্রথম কথাটা কে বলেছে? পেসার ভাই। সে দুইটা প্রশ্ন করেছে, একটা প্রশ্ন করেছে যে তুমি কাঁদতেছো কেন, আরেকটা প্রশ্ন করেছে তোমার কি কোনো প্রবলেম। আর যেহেতু পেসার ভাই প্রশ্ন করতেছে আমাদের হবে আক্সড, দ্য পেসার ভাই আক্সড দ্য স্ট্রিট চাইল্ড। এবার কি প্রশ্ন করেছে? হোয়াই আর ইউ ক্রাইং। আমরা পড়েছিলাম যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে, এই জন্য আমরা কি বসাইছি? ডাব্লিউএইচ ওয়ার্ড। এইবার আমাদের আগে হবে সাবজেক্টের কাজ, পরে ভার্বের কাজ। সাবজেক্টটা কে ভাইয়া? ইউ। ইউটা কাকে ফলো করে? ইউটা ফলো করে অবজেক্টকে। খেয়াল করবা
কথা বলতেছে পেসার বাই, শুনতেছে কে? শুনতেছে যে বাচ্চাটা, স্ট্রিট চাইল্ড। তাহলে এখানে অবজেক্ট কে? স্ট্রিট চাইল্ড। তাহলে স্ট্রিট চাইল্ডের পরিবর্তে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে হি। আর যদি চিলড্রেন থাকতো তাহলে আমরা দে লিখতাম। যেহেতু একটা বাচ্চা তাই আমরা কি লিখেছি ভাইয়া? আচ্ছা, ইয়েস অ্যান্সারটা একটু বুঝে নেই ভাইয়া। ইয়েস থাকলে আমাদের হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেমন সে যদি বলে যে, আমি যদি তাকে কোশ্চেন করলাম ডু ইউ নো হিম, সে বললো ইয়েস, তখন আমি বলবো হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হি সেড টু মি লেট আস গো আউট ফর ওয়াক। আচ্ছা, এইটা খেয়াল করো, হি প্রপোজ টু মি দ্যাট আই মাইট গো আউট ফর এ ওয়াক। হি প্রপোজ টু মি দ্যাট আই মাইট গো ফর এ ওয়াক, অথবা আই শুড গো ফর এ ওয়াক, গো আউট ফর ওয়াক। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এই যে এখানে আমরা স্ট্রিট চাইল্ডের পরিবর্তে কি দিয়েছি? হি। এবার আর ক্রাইং, ভাইয়া খেয়াল করবা, আর ক্রাইং আমরা জানি এই যে আর ক্রাইং, এইটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটাকে যখন আমরা টেন্স পরিবর্তন করব এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পড়েছি না ভাইয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ ক্রাইং, দেখো পাস্ট কন্টিনিউয়াস। এইবার সে কিন্তু থামে নাই, সে আরো একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? সে প্রশ্ন করেছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। এইবার তুমি এখানে দিতে পারো এন্ড আস্কড, অথবা অলসো আস্কড, অথবা তুমি ডাইরেক্ট এন্ড দিয়েও করতে পারো। খেয়াল করো, তাহলে এন্ড ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। এইবার এইখানে আমাদের কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নাই আমরা কাকে নিয়েছি? আমরা ইফ কে নিয়েছি। সাবজেক্টটা কি? আমাদের কাছে ইউ। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করে? অবজেক্টকে। অবজেক্টটাকে? বাচ্চাটা। তাই বাচ্চার পরিবর্তে আমরা কি নিব? আমরা হি কে নিব। আর এই যে হ্যাভ আছে প্রেজেন্ট, হ্যাভ এর প্রেজেন্ট কি হয়ে যাবে ভাইয়া? পাস্ট কি হয়ে যাবে? হ্যাড। তাহলে কি হবে? ইফ ই হ্যাড এনি প্রবলেম। টেন্স পরিবর্তন করেছি, হ্যাভ এর পরিবর্তে কাকে বসাইছি? হ্যাভ এর পরিবর্তে হ্যাড কে বসাইছি। এখানে এগেন আস্কড দিলেও হবে, অলসো আস্কড দিলেও হবে, এন্ড আস্কড দিলেও হবে। আমি এখানে শুধু এন্ড দিয়ে করেছি, তোমরা অবশ্যই অলসো আস্কড বা এগেন আস্কড একটা দিয়ে দিও। যে হি এগেন আস্কড ইফ ই হ্যাড এনি প্রবলেম, গেল একটা। এবার বাচ্চাটা কি বলতেছে? আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি। তাহলে এইবার কথা বলতেছে ছেলেটা, সে তো আর প্রশ্ন করে নাই, সে নর্মাল কথা বলতেছে, তার মানে সেইড। তাহলে দা চাইল্ড সেইড দ্যাট আই এম ক্রাইং। ভাইয়া আইটা কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে ফলো করে? সাবজেক্টকে। সাবজেক্টকে? স্ট্রিট চাইল্ড। তাই তার পরিবর্তে কি হয়ে যাবে ভাইয়া? হি হয়ে যাবে। এই যে এম ক্রাইং, এম ক্রাইং হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তার পরিবর্তে হয়ে যায় কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে এম ক্রাইং এর পরিবর্তে কি হয়ে যাবে? ওয়াজ ক্রাইং। তারপরে বিকজ, আবার আইটা হচ্ছে ভাইয়া ফার্স্ট পারসন, কাকে ফলো করে? সাবজেক্টকে। সাবজেক্টটাকে? চাইল্ড। তাই আয়ের পরিবর্তে কি হয়ে যাবে? আয়ের পরিবর্তে হচ্ছে কইছিলাম, আচ্ছা হি হয়ে যাবে। আর এই যে হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট, তার পাস্ট হয়ে যাবে কি? হ্যাড। তাহলে বিকজ হি হ্যাড নান টু লুক আফটার। এবার মিটাও হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করে, সাবজেক্টটা হচ্ছে স্ট্রিট চাইল্ড, তাই স্ট্রিট চাইল্ডের পরিবর্তে আমাদের হয়ে গেছে হিম। স্ট্রিট চাইল্ডের পরিবর্তে হয়ে গেছে হিম। আচ্ছা, বা একটু ভুল হলে পুরা মার্কস দিবে না, একটু কম দিবে, বাট দিবে। আচ্ছা, এডুকেশন কেয়ার পড়তে আমরা ক্লাস করেছিলাম। থ্যাংক ইউ লিসা। ইনশাল্লাহ তোমাদের সাথে হয়তো আশা রাখি আবারও দেখা হবে রানিশন করলে। ভাইয়া ভাইয়া হি এর ওইখানে ব্র্যাকেটে চাইল্ডের জন্য সি দিতে হবে না। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি অনেকে, আসলে যখন আমরা ন্যারেশন করি, ধরো রহিম আর করিম কথা বলতেছে, আমরা রহিমকে বোঝানোর জন্য ব্র্যাকেটে আর লিখে দিই। করিম কথা বলতেছে, করিমকে বোঝানোর জন্য হি দিয়ে ব্র্যাকেটে আমরা কি লিখে দিই? কে লিখে দিই করিমের জন্য, তাই না? এটা ম্যান্ডেটরি না, এটা দিতে হবে এমন কোনো কথা নাই, বিশ্বে এমন কোনো নিয়ম নাই এটা দিতে হবে। বাট এটা দিলে টিচার খুশি হয়। কেন খুশি হয়? কারণ সে বুঝতে পারে এখানে সি দিয়ে কে দিয়ে করিমকে বোঝাচ্ছে, এস দিয়ে সাকিবকে বোঝাচ্ছে, আর দিয়ে রহিমকে বোঝাচ্ছে, তার পড়তে সুবিধা হয়। কথা বুঝতে পারছো? বাট এটা নিয়ম না। সো এটা যদি তুমি না দাও মার্কস দিবে না এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই, তুমি মার্কস পাবা। কথা বুঝতে পেরেছো? তুমি মার্কস পাবা। কথা বুঝতে পেরেছো? বাট দিলে টিচার খুশি হয়, অনেক টিচার খুশি হয়। কেন? কারণ তার ধরতে সুবিধা হয় যে আসলে কার কথা বলতেছে। তারপরে দেখো এইবার আর ইউ হাংরি। এবার দেখো এই যে আমাদের পেসার বাই, সে এই প্রশ্নটা করেছে। কি প্রশ্ন করেছে? আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? তাহলে দ্য পেসার বাই আস্কড, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নাই তাই ইফ, ইউ আছে সেকেন্ড পারসন, বাচ্চাটাকে ফলো করে, তাই তার পরিবর্তে হি। তাহলে আর এর পাস্ট টেন্স হয়ে যাবে কি? ওয়াজ। তাহলে ইফ হি ওয়াজ হাংরি, ইফ হি ওয়াজ হাংরি। এইবার দেখো আমাদের বাচ্চাটা কি বলতেছে?
বাচ্চাটা বলেছে ইয়েস আই এম। আমরা একটু আগে পড়ে আসছি, ইয়েস থাকলে কি হবে ভাইয়া? ইয়েস থাকলে হবে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। তাহলে কি দাঁড়ালো? দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড, আচ্ছা এখানে একটু আছে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, একটু ভুল আছে। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ঠিক করে নিও। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে এখানে। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপরে হবে সে আরেকটু কথা বলেছে, সেটা কি? আই এম। এন্ড সেইড হবে, এন্ড সেইড, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড হি ওয়াজ হাংরি। এই যে আই এম, আই এর পরিবর্তে হি, এম এর পরিবর্তে ওয়াজ, আর হাংরি হাংরি, হি ওয়াজ হাংরি। তাহলে এখানে একটু ভুল আছে, তোলাটা তুলে নিও। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ভাই ভয়েসের প্রবলেম নিব ইনশাল্লাহ, ভয়েসের উপর ক্লাস নিব। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said that he was hungry. He was hungry. কথা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বলছে তো ভাইয়া ব্র্যাকেটের চাইল্ডের জন্য সি দিলেও হবে, না দিলেও হবে। ওকে, এই ছিল আমাদের মোটামুটি ন্যারেশন। আমি প্রথমে এক্সট্রিমলি সরি, ন্যারেশনটা 2টা ক্লাসে নেওয়া উচিত হয় নাই, একটা ক্লাসে নেওয়া দরকার ছিল, তাহলে আরেকটু ধরতে সুবিধা হইতো। কারণ প্রথম ক্লাসে আমরা যেভাবে ধরতে পারতেছিলাম, সেকেন্ড ক্লাসে একটু আমার মনে হচ্ছে একটু কষ্ট হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাসের মধ্যে ব্রেক পড়ে গেছে, মাঝখানে ক্লাস অফ হয়ে গেছিল কি জন্য যেন, তার জন্য আমাদের আরেকটু ব্রেক পড়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস এটা হবে না। তো তোমরা আবার একটা কাজ করো, যারা যারা আজকের ক্লাসটা দেখছো, একটু ফার্স্ট থেকে মানে ন্যারেশনের যে পার্ট 1 এর যে ক্লাসটা নিয়েছি, ওইটা আবার একটু দেখো, ওইটা দেখে তারপরে আবার একটু দেখো, তাহলে তোমাদের ন্যারেশনটা আরেকটু ইজি লাগবে, আরেকটু সহজ লাগবে। কথা বুঝতে পেরেছো? আবারও এক্সট্রিমলি সরি ক্লাসের মধ্যে ব্রেক পড়ে যাওয়ার জন্য। আই হোপ সো তোমরা খুব বেশি মাইন্ড করো নাই, ঠিক আছে? তো তোমরা একটু কষ্ট করে ভাইয়া প্রথম পার্টটা দেখে আবার একটু দেখো, তাহলে তোমাদের ন্যারেশনটা আরেকটু সহজ লাগবে। কথা বুঝতে পেরেছো? ইনশাল্লাহ তোমাদের সাথে কালকে আবার হচ্ছে ইয়েতে যাচ্ছি, ঢাকার বাইরে যাচ্ছি, তোমাদের এলাকায় যাচ্ছি, উত্তরবঙ্গে, হয়তো রানীশঙ্কল বা বালিয়াডাঙ্গি বা হচ্ছে পীরগঞ্জ বা হচ্ছে বিরল বা হচ্ছে দিনাজপুর সদর, কোথাও না কোথাও একটা ক্লাস নেওয়া হবে কালকে, ঠিক আছে? তো এই জন্য কালকে আবার ক্লাস নিব না, বাট পরশু দিন ইনশাল্লাহ যদি ঠিকঠাক থাকি, যদি ঢাকা আসতে পারি ঢাকা থেকে, নাহলে হয়তো দিনাজপুর থেকে ক্লাস নিব। এবং কোন টপিক ক্লাস নেবো এখনো সিলেক্ট করি নেই, চেষ্টা করবো ফার্স্ট পেপার থেকে নেওয়ার জন্য, না হলে কোনো একটা টপিকের বোর্ড প্রশ্ন সলভ করার জন্য। বুঝতে পেরেছো? চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়া সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইলো ভাইয়া, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।